ষষ্ঠীতে শারদীয় দুর্গোৎসবের সূচনা। মণ্ডপের ষোড়শ উপাচারে দেবীর আরাধনার সন্ধ্যায় দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস। রাজশাহী সহ ৩ জেলা থেকে তৃতীয় দিনের মতো দূরপাল্লার বাস বন্ধ রেখেছে মালিকপক্ষ। পূজার ছুটিতে ভোগান্তিতে ঢাকাগামী যাত্রীরা। কয়েক ঘন্টা স্থগিতের পর খাগড়াছড়িতে ফের অবরোধের ডাক। ১৪৪ ধারা বহাল, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা, পুলিশ ও বিজিবি মোতায়েন। বিশেষ নিলামের প্রথম দফায় ৮৫ কোটি টাকা আয়। চট্টগ্রাম কাস্টমসে ৮ মাসে ৪,০০০ কন্টেইনার বিক্রির লক্ষ্য। ডেলিভারিতে হয়রানির অভিযোগ। এবং সমুদ্র কেন্দ্রিক অর্থনীতির আকার বাড়লেও বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে বাংলাদেশ। অপার সম্ভাবনা কাজে লাগাতে সঠিক নীতি প্রণয়নের তাগিদ। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। সকাল থেকেই মন্ত্রপাঠ, ঢাকের বাজনা এবং উলুধ্বনিতে মুখর হয়ে আছে চারিপাশ, মন্দির এবং মণ্ডপ। এবং এই ষষ্ঠী পূজার আয়োজনের আরও খবর জানাতে আমাদের সাথে চট্টগ্রাম নগরীর নালাপাড়া পূজা মণ্ডপ এবং ময়মনসিংহের দুর্গাবাড়ি মন্দির থেকে এবং বলা যায় বগুড়ার ডালপট্টি মন্দির থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব চট্টগ্রামের ফয়সাল করিমের কাছে। ফয়সাল, এখন ষষ্ঠী পূজার কি আনুষ্ঠানিকতা চলছে এবং মণ্ডপে ভক্ত ও পুণ্যার্থীদের ভিড় কেমন দেখছেন, জানাবেন। ঠিক আছে, আমরা যে দেখছি যে বিকেলে ষষ্ঠী পূজার পর থেকে মূলত সন্ধ্যার কিছু পর থেকেই চট্টগ্রামের মণ্ডপগুলো জমে উঠবে। এখন আসলে আনুষ্ঠানিকতা সেভাবে দেখছি না, আমরা যেটা দেখছি যে পূজার মণ্ডপগুলোতে শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেগুলো একেবারেই শেষ, যে রং তুলির আঁচড় কিংবা যে আয়োজনগুলো আছে সেগুলো তারা করছেন এবং সন্ধ্যের জন্য আসলে মূলত মণ্ডপগুলো প্রস্তুতি নিচ্ছে এবং বিকেল থেকে এখানে যে ষষ্ঠী পূজা বা অন্যান্য যে আনুষ্ঠানিকতা সেগুলো শুরু হবে। আমরা আছি চট্টগ্রামের দক্ষিণ নালাপাড়ার একটি মণ্ডপে। এটি প্রতিবারই তারা ভিন্ন ধাঁচের থিম আয়োজন করে থাকেন, এবারও তারা করছেন এবং এখানে এবার গুরুত্ব দেওয়া হয়েছে লঙ্কায় যে রাম রাবণের যে যুদ্ধ, সেই যুদ্ধকে গুরুত্ব দিয়ে এবারের থিম তারা এখানে তুলে ধরেছেন এবং আমরা দেখছি যে এখানে হনুমানের যে প্রতিকৃতি সেটি যেমন ঠাঁই পাচ্ছে, তেমনি পাশাপাশি পুজোয় যারা বিভিন্ন ধরনের অংশগ্রহণকারী থাকেন, যারা বাদ্য বাজান, বাঁশি বাজান কিংবা বিভিন্ন ধরনের যেই যারা অংশগ্রহণকারী তাদের প্রতিকৃতিও এখানে তুলে ধরা হয়েছে। এবং আমরা দেখছি যে এই মণ্ডপটিতে আসলে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে এগুলো অধিকাংশই দেশীয় উপাদান এবং এই দেশীয় উপাদানগুলো মধ্যে বিভিন্ন বাঁশ, বেত, পাট কিংবা গাছের শেকল বাকলও আমরা দেখছি যে ব্যবহার করা হয়েছে এবং অত্যন্ত সময় নিয়ে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। প্রায় ৩ থেকে ৩.৫ মাস সময় নিয়ে এই মণ্ডপটি কিন্তু প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। এবং আমরা দেখছি যে আসলে একেবারে ভিন্ন ধাঁচের একটি মণ্ডপ, যেখানে দেবী দুর্গার যেই প্রতিকৃতি সেটিও কিন্তু অত্যন্ত নান্দনিক ঢঙে সাজানো হয়েছে। এখানেও পুরোপুরি দেশীয় উপাদান ব্যবহার করা হয়েছে এবং অন্যান্য যে দেবীরা আছেন, দেবদেবীরা আছেন, তাদেরকেও কিন্তু একেবারে ভিন্ন যেই আমেজ সেই আমেজে সাজানো হয়েছে। এবং আমরা দেখছি যে এই মণ্ডপটি দেখতে দূর দূরান্ত থেকে অনেকে আসছেন। আনুষ্ঠানিকতা শুরু না হলেও কিন্তু এই মণ্ডপে ঘিরে প্রতিবারের মতো এবারও চট্টগ্রামবাসীর আগ্রহ আছে এবং আমরা দেখেছি সকাল থেকেই অনেকে এই মণ্ডপ দেখতে ভিড় করছেন এবং চট্টগ্রামের বেশ কয়েকটি মণ্ডপ আসলে এভাবে থিম ভিত্তিক সাজানো হয়েছে, যে মণ্ডপগুলোকে ঘিরে বাড়তি আগ্রহ থাকে, এবারও আছে। এবং চট্টগ্রামের মোট ২৯২টি অর্থাৎ নগরে মোট ২৯২টি মণ্ডপ এবার রয়েছে। পাশাপাশি পুরো চট্টগ্রাম জেলায় ১৯০৬টি মণ্ডপ এবং আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু এই মণ্ডপগুলোকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আছে এবং প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং আমরা দেখছি যে মণ্ডপে সকাল থেকে আসলে সকলের প্রবেশ এক ধরনের কঠোরতা রাখা হচ্ছে, কারণ নিরাপত্তার একটি বিষয় আছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে সকাল থেকে অবস্থান করছেন। এবং পাশাপাশি আমরা যেটি দেখছি যে চট্টগ্রামের যেই মণ্ডপগুলো সেগুলোতে কিন্তু এবার আলোকায়নের যে ব্যবস্থা সেটিও কিন্তু অত্যন্ত নান্দনিকভাবে করা হয়েছে। বিশেষ করে রাতের যে আয়োজন সেটি ঘিরে যেহেতু সকলের আগ্রহ থাকে এবং
সেই কারণে আলোকায়নের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয় এবং আমরা চট্টগ্রামের এই মণ্ডপগুলোতেও দেখছি যে বাড়তি আলোকায়ন রয়েছে এবং পাশাপাশি এই যে থিমভিত্তিক যে মণ্ডপগুলো সেগুলো কিন্তু বাড়তি ভিড় সামলানোর জন্য তাদের নিজস্ব যে যারা স্বেচ্ছাসেবক আছেন তারাও কিন্তু প্রস্তুত আছেন। তো মূলত সন্ধ্যা থেকে চট্টগ্রামে ঢাক এবং যারা যে আনুষ্ঠানিকতাগুলো আছে সেগুলোর মাধ্যমে চট্টগ্রামে শুরু হবে দুর্গাপূজার যেই আয়োজন সেই আয়োজন। এবার চলে যাব ময়মনসিংহে, সেখানে দুর্গাবাড়ি মন্দিরের খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা সেখানে কেমন দেখছেন এবং সেখানে মণ্ডপে ভক্তদের ভিড় কেমন দেখছেন জানাবেন। জ্যোতিকা, এই মুহূর্তে আমি রয়েছি ময়মনসিংহের দুর্গাবাড়ি মন্দিরে, শ্রী শ্রী দশভুজা বিগ্রহ মন্দিরে, এবং এখানে সকাল থেকেই আমরা দেখতে পেরেছি যে ভক্তরা আসছেন, পূজা অর্চনা করছেন এবং তাদের যে মনোবাসনা সেটি দেবী দুর্গার কাছে চাচ্ছেন। মূলত গতকালকে দেবী বোধনের মধ্য দিয়েই শারদীয় দুর্গোৎসবের সূচনা এবং আজকে দেবী মহাষষ্ঠী, এই ষষ্ঠীর মধ্য দিয়ে কিন্তু এই যে শারদীয় দুর্গোৎসবের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু মূল কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং যেটা দুর্গাপূজা উদযাপন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে শারদীয় নবযাত্রীর ষষ্ঠ দিন থেকে পালিত এই উৎসবটি শারদীয় নামেও কিন্তু আসলে পরিচিত। এটি দেবী দুর্গার স্বর্গ প্রত্যাবর্তনকে সম্মান করে, কারণ ভক্তরা বিশ্বাস করেন যে এই সময় তার সন্তানদের লক্ষ্মী, সরস্বতী, গণেশ এবং কার্তিককে সহ পৃথিবীর অবতরণ করেন। দুর্গাপূজার 5 দিন হলো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী, যাকে বিজয়া দশমীও কিন্তু বলা হয়, কারণ দেবী এই দিনে দৈত্য মহিষাসুরকে বধ করেছিলেন এবং এইভাবে উৎসবটি কিন্তু আসলে অশুভের উপর শুভর বিজয় হিসেবে কিন্তু যাপন করা হয়। এবং এই ময়মনসিংহের যে বিভিন্ন মন্দিরগুলোতে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু সকালের দিকে কিছু কিছু ভক্তরা আসছে, যেহেতু আজকে থেকেই মহাষষ্ঠী শুরু হয়েছে এবং ভক্তরা আসছেন, তারা প্রার্থনা করছেন এবং সেই সাথে এই যে একটা ঐতিহ্য রয়েছে, যে আসলে বোধনের যে একটা ঐতিহ্য রয়েছে সেটি আসলে মূলত চৈতন্যপ্রাপ্ত এবং শরৎকালে দেবী দুর্গার এ বোধন করার বিধান রয়েছে। বিভিন্ন পুরাণ অনুসারে ভগবান রামচন্দ্র শরৎকালে রাক্ষস রাজা রাবণকে আসলে বধের উদ্দেশ্যে দুর্গাপূজা শুরু করেন এবং তিনি অকালে এ রোধন করেন বলেই এই অকাল রোধন নামে খ্যাত হয়। তবে বসন্তকালে চৈত্র মাসে যে দুর্গাপূজা বা বাসন্তী পূজা অনুষ্ঠিত হয় তাতে বোধনের প্রয়োজন হয় না। সাধারণত দেবী দুর্গার বোধন হয় ষষ্ঠী সন্ধ্যায়, কিন্তু কিছু বছর যেমন এবার পঞ্জিকার নিয়ম দেখা যাচ্ছে যে ষষ্ঠী তিথি ক্যালেন্ডার অনুযায়ী বেশ রাত থেকেই কিন্তু শুরু হয়ে গেছে, পরের দিন কিন্তু খুব একটা বেশিক্ষণ সময় পাওয়া যায় না। তাই শাস্ত্র মতে যদি ষষ্ঠীর উপযুক্ত সন্ধিকাল না পাওয়া যায় তবে পঞ্চমীর দিন সন্ধ্যাতেই বোধন, আমন্ত্রণ ও অধিবাস করতে হয়। অর্থাৎ এবার ষষ্ঠী তিথি পুরোপুরি সন্ধ্যার মিলছে না, তাই নিয়ম থেকে পঞ্চমীর সন্ধ্যায় কিন্তু আসলে দেবী দুর্গার বোধন করা হয়। তিথির কারণে এমনটা হচ্ছে। আচ্ছা, যেহেতু রোববার আমরা দেখতে পাচ্ছি যে এই মন্দিরে ভক্তরা আসছেন এবং দুর্গা দেবীর ষষ্ঠাধিক কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা সেটি তারা করছেন। 5 দিনের এই উৎসবটি কিন্তু আসলে চলবে। মূলত 2 অক্টোবর বিজয়া দশমী, এর আগে যেহেতু আজকে মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহা অষ্টমী এবং মহানবমী এবং সর্বশেষ 2 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু এবার দেবী দুর্গার কিন্তু আসলে এবার শারদীয় দুর্গোৎসব শেষ হবে এবং দেবী দুর্গা এবার আগমন ঘটছে গজে, অর্থাৎ হাতির পিঠে চড়ে, আর দশমীতে দেবী মর্তলোকে ছাড়বেন দোল বা পালকিত করে। সব মিলিয়ে ময়মনসিংহে এবার, যেটা আগেও আমরা জানাচ্ছিলাম সংযোগে থেকে, যে ময়মনসিংহের 781টি জেলায় ময়মনসিংহের শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে মন্দির মণ্ডপগুলোতে, এবং যেখানে সিটি কর্পোরেশন এলাকায় 81টি মন্দিরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবং গতকালকেই প্রাণী সম্পদ এবং মৎস্য অধিদপ্তরের যিনি উপদেষ্টা রয়েছেন ফরিদা আক্তার, তিনি ময়মনসিংহের এই মণ্ডপগুলো পরিদর্শন করেন, বেশ কয়েকটি মণ্ডপ। এবং এই সারা আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি, পুলিশ, সেনাবাহিনী, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে সর্বস্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হচ্ছে। সব মিলিয়ে এই ছিল জ্যোতিকা ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠীর সর্বশেষ খবর আমার কাছে। এবার জানবো বগুড়ার ডালপট্টি মন্দিরের খবর। সেখানে আছেন আমাদের সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, জানাবেন যে সেখানে ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা কেমন চলছে? হ্যাঁ জ্যোতিকা, আজকে যে মহাষষ্ঠী, সেই মহাষষ্ঠী কিন্তু শুরু হয়ে গেছে। যে পূজা সেটা হলো বেলতলায় যে পূজা, সেটা কিন্তু হয়ে গেছে এবং এরপরে যে পূজাটি রয়েছে সেটা 1:30টার দিকে একটা পূজা হবে। সেটি হলো পরিবারের মঙ্গল কামনা করে, শিশুদের মঙ্গল কামনা করেই কিন্তু এই পূজাটা হবে। বেলা 1:30টার দিকে সে পূজা হবে। আর এই পূজা উপলক্ষেই কিন্তু এখানে যে মন্দিরগুলোতে, সেই মন্দিরগুলোকে সাজানো হয়েছে এবং সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর
এই পূজা যে আরও যে কয়েকদিন চলবে, সে দশমীর মধ্যে দিয়ে যে শেষ হয়ে যাবে, সে উপলক্ষে কিন্তু এখানে যে মন্দিরের যে আয়োজন, সে আয়োজনগুলো শেষ হয়েছে। কিছুক্ষণ পরেই যে পূজা হবে, সেখানে আরেকটি পূজা হবে, ঠাকুর এখানে পূজা করবেন এবং এই পূজার মাধ্যমে সকল সনাতন ধর্মাবলম্বীদের তাদের শিশুদের কল্যাণ কামনা করা হবে, বিশ্বের কল্যাণ কামনা করা হবে। এর মধ্যে দিয়ে কিন্তু ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে কিন্তু এই পূজাটা শুরু হবে। এবং এইবারে যে দেবী দুর্গা আসছেন হলো গজে চড়ে, অর্থাৎ এখানে শুভ বার্তা নিয়ে আসছেন, যেখানে শস্য শ্যামলা এবং সুন্দর একটি পৃথিবী হবে। এবং যখন চলে যাবে তখন কিন্তু অশুভ বার্তা নিয়ে দোলায় চড়ে উনি চলে যাবেন, যাতে করে এখানে মহামারী, বিভিন্ন অশান্তি, যুদ্ধ বিগ্রহ, এমনই অশুভ সংকেত দিয়ে কিন্তু উনি চলে যাবেন। আর এই চলে যাওয়ার মধ্যে কিন্তু 1 বছর পরে আবার যে শারদীয় দুর্গা উৎসব আসবে, সেই উৎসবের মধ্যে দিয়ে কিন্তু আবার সনাতন ধর্মাবলম্বী তাদের পূজা উদযাপন করবেন এবং তারা কিন্তু এই পূজার উপলক্ষে কিন্তু 1 বছর অধিক আগ্রহে থাকেন। আর এই পূজা উপলক্ষকে করে এখানে বাড়িতে বাড়িতে যে উৎসব, সেই উৎসব কিন্তু এখন বগুড়াতে প্রতিটি হিন্দু সম্প্রদায়ের বাড়িতে কিন্তু এই উৎসব লক্ষ্য করা যাচ্ছে। এখানে মুড়ি মুয়ার থেকে আরম্ভ করে মানে মিষ্টি মিষ্টান্ন সবগুলো তারা আয়োজন করেছেন এবং আনন্দ ঘন পরিবেশে কিন্তু এই পুজোগুলো উদযাপন হবে। এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যেটি বলা হয়েছে যে এখানে পুলিশ, র্যাব, আনসার এবং স্বেচ্ছাসেবক সবগুলোই কিন্তু এখানে নিয়োজিত রয়েছেন। এবং এখানে অনেক মন্দিরেই কিন্তু সিসিটিভি ক্যামেরা কিন্তু এখানে লাগানো হয়েছে, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন এখানে না ঘটে, সেই উপলক্ষে কিন্তু প্রশাসন সবসময় সজাগ রয়েছে। আর এখানে হিন্দু সম্প্রদায়ে যে পূজা উদযাপন কমিটি যেটি রয়েছে, তারাও কিন্তু সোচ্চার, তারা কিন্তু মন্দিরে মন্দিরে পরিদর্শন করছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু তারা যাচ্ছেন, তারা খোঁজখবর নিচ্ছেন, কোনো অসুবিধা আছে কিনা তারা দেখছেন। এইভাবে কিন্তু যে পূজা যেন নির্বিঘ্নে উদযাপিত হয়, সে উপলক্ষে সর্বাত্মক এখানে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, যেন কোনো বিশৃঙ্খল পরিবেশ যেন এখানে না হয়। আর এই পুজোগুলো যেভাবে চলছে, এখানে বেলপাতা, আজকে যে পুজো সকালবেলা যে পুজো হয়েছে বেলতলায়, যেখানে দেবী দুর্গা এখানে এসেছিলেন, আর কিছুক্ষণ পরে তিনি এখানে মন্দিরে তিনি আসবেন। সেখানে কিন্তু পূজা উদযাপন শুরু হয়ে যাবে, যে এখানে যারা শিশু, যারা সংসারে, তা সবারই মঙ্গল কামনা করা হবে, যাতে করে এখানে সারাটি বছর তারা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন এবং শিশুদের মঙ্গল কামনার্থে তারা পূজা করবেন, যেন তারা চিরজীবন যেন একটা সুখে শান্তিতে যেন বসবাস করতে পারে, সুন্দর একটি পৃথিবী যেন তারা বিনির্মাণ করতে পারে, এমনইভাবে তারা এখানে আরাধনা করা হবে, পূজা উদযাপন করা হবে। তো এইভাবে কিন্তু বগুড়াতে যে পূজা উদযাপন সেটি কিন্তু চলছে। তো এই ছিল আমার কাছে জ্যোতিকা বগুড়ার যে পূজা উদযাপন, সেখান থেকে সর্বশেষ। ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা খবর জানাতে দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। দুর্গোৎসবের কারণে খুলনায় মাছের দাম বেড়েছে, অন্যদিকে ফেনীতেও বেড়েছে ফলের দাম। পূজার বাজারের খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী এবং ফেনীর মহিপাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোলাইমান ডালিম। শুরুতে যাব রামিমের কাছে। রামিম, মাছের সরবরাহ এবং দাম কেমন দেখছেন? জ্যোতিকা, খুলনার বাজারে মাছের দাম কিন্তু বেশ চড়া রয়েছে গত কয়েক মাস ধরেই। আজকেও কিন্তু সে একই রকম অবস্থা। আজকে ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত কিন্তু মাছের যে সরবরাহ সেটা কিন্তু অনেকটাই কমেছে এবং সরবরাহ কমার ফলে কিন্তু দাম অনেকটাই বেড়েছে। আপনি দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু মাছ কম নেই, মাছ আছে, তবে চাহিদার তুলনায় যে পরিমাণ মাছ বাজারে আসার কথা সেই পরিমাণ মাছ কিন্তু বাজারে আসছে না। ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত নদী বা খাল থেকে যে মাছগুলো উঠে আসে সেই মাছের পরিমাণ কিন্তু অনেকটাই কমে গেছে। এর পাশাপাশি চাষের যে জায়গাগুলো রয়েছে সেখান থেকে যে মাছগুলো আসে সেই জায়গাগুলো থেকেও কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণ মাছ আসছে না, যার ফলে কিন্তু মাছের দাম অনেকটাই বেশি রয়েছে। এর পাশাপাশি আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু সমুদ্রে যে মাছ ধরার, ইলিশ ধরার যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা দেওয়ার পরে কিন্তু মাছের যে সরবরাহ সে কিন্তু আরও অনেকটাই কমে আসবে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে চাষের যে মাছগুলো রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে পাবদা আজকে বিক্রি করা হচ্ছে 400 টাকা করে, ছোটো চিংড়ি বিক্রি করা হচ্ছে, সেটি কিন্তু বিক্রি করা হচ্ছে এখানে 550 থেকে 650 টাকার মধ্যে। এর পাশাপাশি অন্যান্য যে মাছ রয়েছে সব কিছুর দামে কিন্তু বেশ চড়া রয়েছে। আজকে কিন্তু প্রায় কেজি প্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত
পর্যন্ত বেশি দামে বিক্রি করা হচ্ছে। ইলিশের কথা যদি আপনাকে বলি, আজকে কিন্তু কেজি সাইজের যে ইলিশ রয়েছে সেটি কিন্তু 2400 থেকে 2500 টাকা প্রতি কেজি বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি জাটকা যেগুলো রয়েছে, জাটকা কিন্তু 800 থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত কিন্তু ছোট সাইজের যে ইলিশ সেগুলো বিক্রি করা হচ্ছে। এখানকার ক্রেতারা যেটি বলছেন যে মূলত কিন্তু মাছের যে দাম, সেই দামে কিন্তু সাধারণ মানুষ কিনে খেতে পারছেন না, যার ফলে কিন্তু মাছের দাম যদি একটু কমতো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে কিন্তু মাছের দাম চলে আসতো। তবে মাছের দাম কিন্তু অনেকটাই চড়া রয়েছে, যার ফলে কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে কিন্তু মাছের দাম নেই বলে এখানকার ব্যবসায়ীরা, ক্রেতারা সবাই বলছেন। এখানে বাজারে কিন্তু মাছের যে সরবরাহ সেটি কিন্তু আরও বাড়াতে হবে, এবং মাছের সরবরাহ যদি না বাড়ে এবং দাম যদি না নিয়ন্ত্রণে আসে তাহলে কিন্তু সাধারণ মানুষের যে সমস্যা সেটি কিন্তু দূর হবে না। তো সব মিলিয়ে বলে চলে যে মাছের বাজার খুলনাতে বেশ চড়া রয়েছে। তো জ্যোতিকে এই ছিল আমার কাছে খুলনা থেকে মাছ বাজারের সবশেষ খবর। এবার যাব ফেনীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সোলাইমান ডালিম। ডালিম, বিদেশি ফলের দাম সেখানে কেমন বেড়েছে এবং ক্রেতারা ইনি কি বলছেন জানাবেন। জ্যোতিকা, গত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু ফলের যে বাজার সেটি কিন্তু ঊর্ধ্বগামী আমরা দেখেছি যে কিন্তু এই যে পুজোর যে বিষয়টি রয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে উৎসব, সেই উৎসবকে ঘিরে কিন্তু ফলের দাম কিন্তু আরো বেড়েছে। আমরা সকাল 10টার বুলেটিনে গিয়ে কিন্তু যে বিদেশি ফলের যে বাজার রয়েছে সে বাজারে আমরা ছিলাম এবং দেখিয়েছি বিদেশি ফলের যে দাম সেটি আমরা বাজারগুলো যেটি দেখেছি যে সপ্তাহ ব্যবধানে সব ধরনের ফলের যে দাম, বিদেশি ফলের দাম রয়েছে সেখানে কিন্তু প্রতি কেজিতে 25 থেকে 35 টাকা বেড়েছে। আমরা এখন দেশীয় ফলের একটি বাজারে রয়েছি। মহিফলের যে ফলের আড়তটি রয়েছে, এই আড়তটিতে প্রতিদিন 9 থেকে 10 কোটি টাকার ফল কিন্তু বিক্রি হয়। আজকের বাজারে আমরা দেখেছি যে দেশীয় ফল পেয়ারা বিক্রি হচ্ছে যে 80 টাকা প্রতি কেজি, যে আমরা বিক্রি হচ্ছে যে 70 টাকা, কলা প্রতি ডজন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়, দেশীয় উৎপাদিত মালটা বিক্রি হচ্ছে 120 টাকায়, পেঁপে বিক্রি হচ্ছে 120 টাকা, তরমুজ বিক্রি হচ্ছে প্রতি পিস 250 থেকে 300 টাকা। এছাড়াও আমলকি বিক্রি হচ্ছে 130 টাকা কেজিতে, জাম্বুরা বিক্রি হচ্ছে প্রতি পিস 50 থেকে 60 টাকা। এছাড়াও বিদেশি ফলের যে বাজার সেটি আমরা গুরুজেটি দেখেছি যে আজকের বাজারে মালটা প্রতি কেজি বিক্রি হচ্ছে 280 টাকায়, আপেল বিক্রি হচ্ছে 380 থেকে 400 টাকা কেজিতে গেছে, যেটি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 50 টাকার বেশি বেড়েছে। এছাড়া নাশপাতি আজকের বাজারে বিক্রি হচ্ছে 350 টাকায়, যেটিতেও প্রতি কেজিতে 30 টাকা বেড়েছে। কমলা আজকের বাজারে বিক্রি হচ্ছে যে চায়না কমলা 320 টাকা, আনার বিক্রি হচ্ছে 420 টাকা, আঙ্গুর বিক্রি হচ্ছে 350 টাকায়, কাটিমোনা 150 টাকা এবং ড্রাগন বিক্রি হচ্ছে 200 টাকা। আমরা যেটি দেখেছি যে দেশীয় ফল এবং বিদেশি ফল সব ধরনের ফলের যে দাম সেটি কিন্তু সপ্তাহ ব্যবধানে দেশি ফলে 15 থেকে 20 টাকা বেড়েছে এবং বিদেশি ফলে 25 থেকে 35 টাকা বেড়েছে। বিক্রেতারা বলছেন সরবরাহ কম, যার কারণে দাম বেশি, ক্রেতাদের মধ্যে কিছুটা অস্বস্তি রয়েছে। এই ছিল ফেনীর মহিপাল ফল আড়ত থেকে আমাদের কাছে ফল বাজারের খবরের সর্বশেষ। খুলনা এবং ফেনী থেকে মাছ ও ফল বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। শারদীয় দুর্গোৎসবের ছুটি ঘিরে কক্সবাজারের হোটেল রিসর্টগুলোর বেশিরভাগ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। পূজার ছুটিতে অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে ঢাকা কক্সবাজার রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, পূজা ঘিরে কক্সবাজারে কি পরিমাণ পর্যটকের আশা করা হচ্ছে এবং বিশেষ ট্রেনের শিডিউল কি জানাবেন? জ্যোতিকা, আগামী 1 অক্টোবর থেকে মূলত 4 দিনের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে 4 দিনের সরকারি ছুটি পেতে যাচ্ছেন চাকরিজীবীরা। এর পাশাপাশি স্কুল কলেজগুলোতে কিন্তু গত শুক্রবার থেকে 12 দিনের টানা ছুটি শুরু হয়েছে এবং এটিকে ঘিরে আমরা দেখছি যে ইতিমধ্যে কিন্তু ব্যাপক পর্যটক সমাগম হয়েছে। বিশেষত গত শুক্রবার থেকে আমরা দেখছি যে সৈকতের নগরীতে বিপুল সংখ্যক পর্যটকের উপস্থিতি এবং আজকে ছুটির দিন, যেহেতু সরকারি 2 দিনের যে ছুটি সেটি পার হয়ে গিয়েছে, তারপরে আমরা আজকেও দেখছি সৈকতের লোকজনের ভিড় রয়েছে এবং হোটেলগুলোতেও কিন্তু 50 থেকে 60% পর্যটক কক্ষ এই মুহূর্তে বুকিং রয়েছে এবং আগামী 4 দিনের ছুটির কথা যদি বলি, শারদীয় দুর্গোৎসবের যে ছুটি, সেই ছুটির কে ঘিরে কিন্তু ইতিমধ্যে অধিকাংশ হোটেলের শতভাগ কক্ষই কিন্তু বুকিং হয়ে গিয়েছে। আমরা গতকাল 6টি হোটেলে খোঁজ নিয়ে দেখেছি হোটেল জোনের। সেই হোটেলগুলোতে আমরা 5টি কক্ষে আসলে শতভাগ কক্ষ বুকিং ছিল এবং যে 6ষ্ঠতম যে হোটেল, আরেকটি হোটেলে 90% বেশি কক্ষ বুকিং ছিল। আমরা
নিজেরা যেটি খোঁজ নিয়ে দেখেছি। এবং এরকম একটি পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক একটি নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই যে পর্যটক সমাগমের সম্ভাবনা, এটিকে কেন্দ্র করে ঢাকা কক্সবাজার রুটে একটি বিশেষ ট্রেন দেয়া হয়েছে। নিয়মিত 2টি ট্রেন এমনিতে প্রতিদিনই চলাচল করছে এই রুটে এবং আহ, আগামী 30 সেপ্টেম্বর থেকে নতুন যে বিশেষ ট্রেনটি সেটি 4 দিনের জন্য চলাচল করবে এবং এখানে মাঝখানে মূলত ঢাকা থেকে 30 সেপ্টেম্বর রাত 10:30টায় এই ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবে এবং এখানে সকাল 6:50 এই ট্রেনটি কক্সবাজারে এসে পৌঁছাবে এবং একই দিন আসলে 1 অক্টোবর সকাল 11টায় এটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে এবং ঢাকায় পৌঁছাবে রাত 8টার দিকে। এভাবেই আসলে প্রতিদিন চলবে। তবে মাঝখানে অক্টোবরের 2 তারিখে এই ট্রেনটি চলাচল করবে না বলে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। বাকি দিনগুলোতেই বিশেষ ট্রেনটি মূলত দেওয়া হয়েছে ব্যাপক যে পর্যটক সমাগম হবে সেই সম্ভাবনাকে কেন্দ্র করে এবং এটিকে কেন্দ্র করে হোটেলগুলোতেও বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা হোটেলগুলোকে কিছুদিন আগে আসলে সংস্কারের যে কাজ সেটিও করা হয়েছে এবং আমরা এখানে জেলা প্রশাসনের সাথে এবং টুরিস্ট পুলিশের সাথে কথা বলেছি। তারাও কিন্তু প্রচুর পর্যটকের যে চাপ থাকবে সেটিকে কেন্দ্র করে তারাও কিন্তু ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। জ্যোতিকা, কক্সবাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ, জানাছিলেন সেখানকার সবশেষ তথ্য। দুর্গাপূজার জন্য খাগড়াছড়িতে স্থগিতের কয়েক ঘন্টা পর আবারও লাগাতার অবরোধের ডাক দিয়েছে জুম্মু ছাত্র জনতা। শনিবার রাত 12টার দিকে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের কথা বিবেচনায় 3 অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিতের ঘোষণা দিয়েছিল পাহাড়ি সংগঠনগুলো, কিন্তু এর পরপরই পাহাড়িদের মাঝে তৈরি হয় অসন্তোষ। টানা কর্মসূচি পালনের আহ্বান জানায় বিভিন্ন দল মত ও পাহাড়ি সংগঠনের নেতারা। তারই প্রেক্ষিতে গেল রাত 3টার দিকে সিদ্ধান্ত পরিবর্তন করে আবারও লাগাতার কর্মসূচি ও অবরোধের ডাক দেন তারা। এদিকে গতকাল পাহাড়ি বাঙালি সংঘর্ষের পর খাগড়াছড়ি পৌরসভার সদর এলাকায় 144 ধারা জারি করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে বিজিবি ও সেনাবাহিনী। অবরোধের কারণে বন্ধ আছে দোকানপাট, স্কুল, কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান। দূরপাল্লা ও অভ্যন্তরীণ যানবাহন চলাচলও বন্ধ রয়েছে। তৃতীয় দিনের মতো উত্তরাঞ্চলের 3 জেলায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, বাস চলাচল বন্ধ থাকায় পূজার ছুটিতে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে কিনা জানাবেন। জ্যোতিকা, আজ টানা তৃতীয় দিনের মতো রাজশাহী থেকে ঢাকাগামী যেসব দূরপাল্লার বাস আছে সেগুলো চলাচল কিন্তু বন্ধ আছে। এর কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন যারা ঢাকাতে যাওয়ার জন্য দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করছেন সেই সব যাত্রী। এর আগে আমরা দেখেছি যে বেশ কয়েক দফাতে কিন্তু এখানে শ্রমিকরা তাদের কর্মবিরতি ঘোষণা করেছিলেন, তখনও কিন্তু যাত্রীদের যে ভোগান্তি সেটি কিন্তু আমরা দেখেছি। যেহেতু পূজার ছুটি চলছে, সেই পূজার ছুটিকে কেন্দ্র করে অনেকেই ঢাকা গন্তব্যে যাওয়ার জন্য সকাল থেকে বাস কাউন্টারে যখন আসে তখন দেখতে পাচ্ছেন যে সেখানে শুধুমাত্র একতা বাস ছাড়া বাকি সব বাস চলাচল কিন্তু বন্ধ আছে, যার কারণে তারা তাদের যে গন্তব্যে দ্রুত সময়ের মধ্যে যাবেন সেটি কিন্তু পারছেন না। এর ফলে যে সমস্যাটি হচ্ছে, এখানে যেহেতু ট্রেন যোগাযোগ আছে সেই ট্রেনের ওখানে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ সারি ধরে থাকার পরও কিন্তু তারা ট্রেনের টিকিটও পাচ্ছে না। পাশাপাশি এর আগে বেশ কয়েক দফা মালিক শ্রমিকদের মধ্যে বসে এই সমস্যা নিরসনের জন্য আলোচনা হয়েছিল, কিন্তু মালিক পক্ষ হঠাৎ করে গত বৃহস্পতিবার রাত 10টা থেকে বাস চলাচল হঠাৎ করে বন্ধ করে দেয়। তারপরই কিন্তু বড় ধরনের বিপাকে পড়ে এখানে যারা যাত্রী আছেন তারা। এ বিষয়ে আমরা শ্রমিক যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে মালিক পক্ষ আমাদের যেসব দাবি দেওয়া মেনে নিয়েছিল সেগুলো আমরা ভালোভাবেই তাদের কাছে উত্থাপন করেছিলাম, তারা মেনেও নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে হঠাৎ করে মালিক পক্ষ তাদের সিদ্ধান্ত না জানিয়ে বাস চলাচল বন্ধ করে যে দুর্ভোগ করেছে সেটি আসলে মোটেও কাম্য না। দ্রুত সময়ের মধ্যে মালিক পক্ষ তাদের এই দাবি দেওয়া মেনে নিয়ে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে বাস চলাচল স্বাভাবিক করবে বলেও প্রত্যাশা করছেন অনেকে। জ্যোতিকা, রাজশাহীর শিডিউল বাস স্ট্যান্ড থেকে আমার কাছে এই ছিল বাস চলাচলের সবশেষ তথ্য। উত্তরাঞ্চলের 3 জেলায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মারুফ হাসান।
বিশেষ নিলামে ব্যাপক সাড়া পেয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। বিডারদের অংশগ্রহণ বেশি হওয়ায় প্রতিযোগিতামূলক দামে বিক্রি হয় পণ্য। এই নিলাম থেকে প্রায় 85 কোটি টাকা রাজস্ব পাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। দ্বিতীয় দফায় আজ বিশেষ আদেশে তোলা হচ্ছে আরও 273টি কন্টেইনার। যদিও বন্দর থেকে পণ্য ডেলিভারি নিতে হয়রানির অভিযোগ বিডারদের। হাজিরা শিউলির প্রতিবেদন। আইনগত জটিলতা এড়িয়ে বন্দরে পড়ে থাকা কন্টেইনার জট কমাতে গত 14 মে বিশেষ আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। এই আদেশ অনুযায়ী ভিত্তিমূল্যের 60% দরে বিক্রির বাধ্যবাধকতা তুলে দিয়ে প্রথম নিলামেই সর্বোচ্চ দরদাতার কাছে পণ্য বিক্রির সুযোগ রাখা হয়। 2024 সালের আগ পর্যন্ত আমদানিকৃত পণ্যের ক্ষেত্রেই প্রযোজ্য এই আদেশ। এতে ব্যাপক আগ্রহ তৈরি হয় বিডারদের মাঝে। গত আগস্টে প্রথম বিশেষ নিলামে 340 কন্টেইনার পণ্যের বিপরীতে অংশ নেন 1,500 বিডার, যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ। ভ্যাট ট্যাক্স সহ এই নিলাম থেকেই 85 কোটি টাকা রাজস্ব আয় করছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এবার দ্বিতীয় দফায় নিলামে তোলা হচ্ছে আরও 273 কন্টেইনার। এনবিআর নিলামটাকে টপমোস্ট প্রায়োরিটি দিচ্ছে যাতে বন্দরের যে কন্টেইনার জট সেটা কমে যেতে পারে। তো আমরা টার্গেট রেখেছি আগামী মাসগুলোতে প্রতি মাসেই প্রায় 500+ কন্টেইনার আমরা নিলামে তুলব এবং সেই লক্ষ্যেই আমরা আমাদের কাস্টম হাউস চট্টগ্রাম কাজ করে যাচ্ছে। বিশেষ নিলামে জটিলতা কম থাকায় খুশি বিডাররা। তবে বন্দর থেকে পণ্য খালাসে হয়রানি আর কন্টেইনার মুভমেন্টে বাড়তি চার্জ নেওয়ার অভিযোগ তুলেছেন অনেকে। আমি যেখানে দেখেছি ওখান থেকে পণ্য ডেলিভারি নিলে আমার একবার কিপ ডাউনের চার্জ দিতে হয়, কিন্তু অনুমোদনের পরে দেখা যায় ওই কন্টেইনার ওভারফ্লোতে, তখন পোর্ট আমাদেরকে বাধ্য করে 3 বার চার্জ আদায় করে নেয়। দেখা যাচ্ছে আমি একটা মাল কিনছি, লাভ ধরছি 2 লাখ টাকা, এখন দেখা যাচ্ছে যে আমার 1 লাখ টাকার ভিতরে বিভিন্ন এক্সট্রা চার্জ দিয়ে বাইরে হয়ে আসতে হচ্ছে। দেখা যাচ্ছে যে আমার লাভ থাক দূরের কথা, ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি। প্রায় 4000 কন্টেইনার পণ্য বিশেষ নিলামে বিক্রি করা হবে। বন্দরের জায়গা খালি করতে প্রতি মাসে প্রায় 5 শতাধিক কন্টেইনার পণ্য নিলামে বিক্রির টার্গেট চট্টগ্রাম কাস্টমস হাউসের। এক্ষেত্রে নিলামে বিক্রি করা পণ্য দ্রুত খালাসে 15 দিন সময় বেঁধে দেওয়া হয়েছে বিডারদের। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। বৈশ্বিক নৌ বাণিজ্যে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করা ও রপ্তানি প্রতিযোগিতায় টিকে থাকতে ডিজিটালাইজেশনের পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান। শনিবার চট্টগ্রাম নেভি কনভেনশন হলে বিশ্ব নৌ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে চট্টগ্রাম বন্দর পুরোপুরি অটোমেটেড বা ডিজিটাল হবে জানিয়ে তিনি বলেন, আগামীর বাণিজ্য চাহিদা পূরণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বে টার্মিনাল, লালদিয়া কন্টেইনার টার্মিনাল সহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। কয়েক বছরের মধ্যে বন্দরের সক্ষমতা অনেক বাড়বে। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো হলে বৈশ্বিক শিপিং বাণিজ্যে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে বলে জানান তিনি। অনুষ্ঠানে বক্তারা সমুদ্র অর্থনীতিতে বাংলাদেশের অপার সম্ভাবনা কাজে লাগাতে সঠিক নীতি প্রণয়নের আহ্বান জানান। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, নৌ বাণিজ্য খাতের সম্ভাবনা কাজে লাগাতে পারলে এই খাত থেকে বছরে $7 বিলিয়ন বৈদেশিক মুদ্রা আয় সম্ভব। So this is an enormous challenge that we have ahead, and that's why we need bigger ships. We need ships to operate 24/7, and we need also ships that can attain the reliability and speed to market. The Ministry of Shipping has taken initiative for adoption of a maritime port strategy, and a team is working coherently together. Hopefully by end of this year it will be finalized. নাটোরের ঐতিহ্যবাহী নারদ নদ এখন যেন নতুন দৃশ্যপট। লেপ, বালিশ, কাঁথা, ককশিট, ফ্রিজ থেকে শুরু করে অজস্র পলিথিন সব সরিয়ে ধীরে ধীরে চেহারা বদলাচ্ছে নদের। জেলা প্রশাসনের উদ্যোগে নদী পরিষ্কার অভিযানে ইতোমধ্যে 1 কিলোমিটারের বেশি এলাকা দৃশ্যমান হয়েছে। জাহিদুল ইসলাম সুমনের ছবিতে মাহবুব হোসেনের প্রতিবেদন।
ঝোপঝাড় আর আবর্জনায় আক্ষরিক অর্থেই ভাগাড়ে পরিণত হয় নাটোরের ঐতিহ্যবাহী নারদ নদ। কিন্তু গত মাসখানেক ধরে চলা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে বদলেছে সেই চিত্র। দুই চোখের দৃষ্টিসীমা যত দূর যায়, আবর্জনা সরিয়ে উন্মোচিত হচ্ছে নদীর প্রকৃত রূপ। তবে দীর্ঘদিনের আবর্জনা আর ময়লা পরিষ্কার করতে গিয়ে উদ্ধার হয় লেপ, বালিশ, কাঁথা, ককশিট, পুরনো ফ্রিজ থেকে শুরু করে অজস্র পলিথিনের স্তূপ সরাতেই নাকাল পরিচ্ছন্ন কর্মীরা। পুরাতন কাপড় চোপড় সব নিয়ে সেই জায়গা রাখছে, মানে নদী একবারে ভরাট হয়ে গেছে এরকম পর্যায়ে। পলিথিনের মতন মানে বাড়ির আবর্জনা যা আছে সব এখানে ফেলাইছে, নদীটা ভরে গেছে, এখন ওগুলো আমাদের পরিষ্কার করা লাগতেছে। নান্দনিক নাটোর গোড়ার অংশ হিসেবে গত 14 আগস্ট পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এ কাজে এগিয়ে আসে জেলার 15টি সরকারি দপ্তরের পাশাপাশি ব্যবসায়ী সংগঠনও। প্রতিদিন 25 থেকে 30 জন শ্রমিক অংশ নিচ্ছে নারদ নদ পরিষ্কারে। ইতোমধ্যে নদীর 1 কিলোমিটারের বেশি অংশে ময়লা আবর্জনা সরানো সম্ভব হয়েছে। এতে নতুন আশার সঞ্চার হয়েছে স্থানীয়দের মধ্যে। অবৈধ দখল উচ্ছেদ করে নদীকে ঘিরে নানা পরিকল্পনার দাবি জানায় নদী পাড়ের মানুষ। এটাকে পুনঃখনন করে মানে ওই দুই সাইডে পাড় বাঁধে দিয়ে রাস্তা চলাচলে যদি উপযুক্ত করা হতো, তাহলে এটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবিত হতো। কমপক্ষে 150 জন লোক প্রতিদিন নিয়োগ করা উচিত। পরিকল্পিত বিভিন্ন স্পটে যদি আমরা এই লোক নিয়োগ করি, তাহলে আমরা দ্রুত সম্ভব হবে। পরিষ্কার পরিচ্ছন্নতাকে সাস্টেনেবল করতে চাই, তাহলে আমাদের যে আবর্জনা ময়লা এগুলো যেন নদীতে না ফেলি, এই উদ্যোগ নেওয়া দরকার। 2009 সালে 10 কোটি টাকা ব্যয়ে নারদ নদের উৎসমুখ সহ 17 কিলোমিটার খনন হলেও প্রত্যাশিত সুফল পায়নি এলাকাবাসী। তবে এবার পরিষ্কার অংশটুকু খননের মাধ্যমে স্থায়ীভাবে পানির প্রবাহ ঠিক রাখা হবে বলে প্রত্যাশা নদীপাড়ের মানুষের। শুধু পরিষ্কার নয়, দীর্ঘমেয়াদে নদী খনন সহ নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। এছাড়া যেই জায়গাগুলো আমরা পরিষ্কার করেছি সেটা যেন সাস্টেইনেবল হয়, মানুষ যেন পুনরায় সেখানে ময়লা না ফেলে, সেই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আমরা সেখানে মোবাইল কোর্ট পরিচালিত করব এবং জনগণকে সচেতন করারও ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ অন্যান্য যে কার্যক্রম, যেটি মূলত পানি উন্নয়ন বোর্ড করবে, সেই কাজটিও যেন ত্বরান্বিত হয় সেটির ব্যবস্থা আমরা করছি। রাজশাহীর ইউসুফপুর থেকে উৎপত্তি হয়ে গুরুদাসপুরের নন্দকুজা নদীতে মিলেছে নারদ নদ। 72 কিলোমিটার দৈর্ঘ্যের এ নদীর অস্তিত্ব এখন মাত্র 43 কিলোমিটার। তার মধ্যে প্রায় 10 কিলোমিটার নাটোর শহরের ভিতর দিয়ে প্রবাহিত। মাহবুব হোসেন, এখন নাটোর। জলবায়ুর পরিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তাল গাছের তৈরি ডোঙ্গা নৌকা। একসময় নানা কাজে ব্যবহৃত এই নৌকা এখন আর তেমন দেখা যায় না। আগের তুলনায় জলাশয়ের পানি কমায় দিন দিন কমছে এই ডোঙ্গার ব্যবহার। পরিবেশবিদরা বলছেন এই জলজ বাহন টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। মফিজুর রহমান শিপনের তথ্যচিত্রে বিস্তারিত। নদী, বিল, বাউর কেন্দ্রিক জেলা ফরিদপুর। এখানে একসময় দাপট ছিল ডোঙ্গা নৌকার। তবে সময়ের সাথে কমেছে ডোঙ্গার ব্যবহার, ম্লান হয়েছে এর জৌলুস। বাড়ি থেকে হাট বাজার সহ বিভিন্ন জায়গায় যাতায়াতের প্রধান বাহন ছিল ডোঙ্গা। যাত্রী পারাপার, ধান কাটা ছাড়াও মাছের ঘেরে ব্যাপকভাবে ব্যবহৃত হতো তালগাছের তৈরি ডোঙ্গা। কিন্তু এখন পানি সংকটে গ্রামগঞ্জের জলজ এই বাহনের ব্যবহার আর নেই বললেই চলে। স্থানীয়রা জানান, এক সময় যে বিল বাউর পানিতে টইটম্বুর থাকতো, সেখানে বেশ কয়েক বছর ধরে কমছে পানি। এতে নৌকার ব্যবহার কমার পাশাপাশি প্রভাব পড়ছে জীববৈচিত্র্যে। আগে ডোঙ্গা অনেক ভালো ব্যবহার ছিল, এখন পানির কারণে ডোঙ্গা ব্যবহার হইতেছে না, পানি থাকে না, ডাঙ্গায় পাট পড়ে যায়। 5-7 বছর ধরে আমাদের বেড়িবান বাঁধে আমাদের পানি নাই, পানি মানে মরুভূমি হয়ে গেছে পানির জন্য। তো এখন রাস্তাঘাট হয়ে গেছে, পানি হয় না, আর না নৌকা এবং ডোঙ্গা এগুলো এখন লাগে না। ডোঙ্গা নিয়ে ধরেন হাট বাজারে করতাম, হাটে বাজারে দোকান পাশার সব হলো ধরেন তলায় যেত পানিতে, তা লোকে লোকে বেচা কিনা করতো। ভালো একটি তাল গাছ দিয়ে 2টি ডোঙ্গা তৈরি করা সম্ভব, আর সেটিকে 8 থেকে 10 বছর ব্যবহার করা যায়।
বর্ষা চলে গেলে ডোঙ্গা ডুবিয়ে রাখতে হয় পানিতে। একটি ডোঙ্গা বিক্রি হয় সর্বোচ্চ 10 থেকে 12,000 টাকায়। জলের সঙ্গে হলো যে সম্পর্ক, জল বেশি হবে বিক্রি ভালো হবে, জল কম হবে বিক্রি কম হবে। বেচাকেনা কম, আগে যে ছিল অনেক বেচাকেনা, দামও ভালো ছিল, এখন দাম বর্তমান কম, বেচাকেনাও বর্তমান কম। পরিবেশবিদরা বলছেন পরিবেশ বান্ধব ও সহজ নৌযান ডোঙ্গাকে টিকিয়ে রাখার জন্য দরকার সরকারি পৃষ্ঠপোষকতা। অপরিকল্পিত বাঁধ, বিভিন্ন রকমের সুইচ গেট, এইসব কারণে আজকের পরিবেশের পানির সেই উৎস নষ্ট হয়ে যাচ্ছে। পানি ঠিকমতো প্রবেশ করতে পারছে না, কৃষকের জমিতে পানি ঢুকতে পারছে না, শহরগুলো তো পানি ঢুকতে পারছে না, যার ফলে আজ হারাতে বসেছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, আবহমান বাংলার সংস্কৃতি। নানা প্রতিবন্ধকতায় দিন দিন কমছে তালের ডোঙ্গা। এই প্রজন্মের কাছে এই ডোঙ্গা অনেকটাই অপরিচিত। এখন ফরিদপুর। নরসিংদীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে নানা সময়ে ভাঙচুর, চিকিৎসক, নার্স ও কর্মচারীদের লাঞ্ছিত ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে নরসিংদী প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম। রাকিব, মানববন্ধন থেকে কি কি দাবি জানানো হচ্ছে আমাদের বিস্তারিত জানাবেন। মানববন্ধনে আসলে ঠিক কি কি দাবি জানানো হচ্ছে বা কি কি দাবি নিয়ে কথা হচ্ছে সেগুলো বলার আগে যদি বলি যে নরসিংদীতে কিন্তু কর্মচারী, নার্স থেকে শুরু করে চিকিৎসক সকলেই কিন্তু নরসিংদী প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছেন এবং তারা এখানে মানববন্ধন বিস্তৃত করছেন। তারা বলছিলেন যে সম্প্রতি নরসিংদীতে বেশ কয়েকটি অনেকাংশিত ঘটনা ঘটেছে, তিনি চিকিৎসাজনিত ত্রুটি কিংবা অন্য কোনো কারণে হাসপাতালে তিনি অনেকাংশিত ঘটনা ঘটলে বরাবরই নরসিংদীকে এই হাসপাতালগুলো হামলা এবং ভাঙচুর করা হয়। সেই একই সময়ে চিকিৎসক এবং নার্স যারা রয়েছে তাদের উপরেও হামলা এবং অন্যান্য যে অভিযোগ তারা করছিলেন, চিকিৎসকদের উপরেও হামলার অভিযোগ রয়েছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু আজকে এখানে মানববন্ধন এবং বিক্ষোভ করছে বেসরকারি ক্লিনিক অ্যাসোসিয়েশন। এখানে সকলেই নরসিংদীর বাইরে মনোহরদী, রায়পুরা, শিবপুর সহ অর্থাৎ নরসিংদী শহরের বাইরেও যেসব বেসরকারি ক্লিনিক রয়েছে সেখানকার মালিক, কর্মকর্তা, কর্মচারীরা সেখানে এসেছেন। তারা আসলে মোট 5টি দাবি জানাচ্ছেন। মূলত আমি যদি তাদের দাবিগুলো নিয়ে আলোচনা করি, তারা বলছিলেন যে স্বাস্থ্যসেবার নিরাপদ পরিবেশ সৃষ্টির কথা এবং তারা জানাচ্ছিলেন যে স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন এবং তারা তৃতীয় যে দাবি জানিয়েছেন এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন এবং তারা তৃতীয় যে দাবি জানিয়েছেন অনেকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দোষীদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা বলে চাচ্ছেন যে সঠিক এবং দ্রুত বিচার এবং 5 দফার দাবি যাতে তাদের মেনে নেওয়া হয়। এই ছিল সবশেষ। নরসিংদী প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল ইসলাম, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য। বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে টাঙ্গাইলে চলছে বিনামূল্যে ভ্যাকসিনেশন কর্মসূচি। এ নিয়ে বিস্তারিত জানাতে জেলা ভেটেরিনারি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, জলাতঙ্ক দিবসে কি পরিমাণে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেখানে বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, টাঙ্গাইলের 12টি উপজেলায় প্রায় 3 শতাধিক কুকুর ও বিড়ালকে এই ভ্যাকসিনেশন করা হবে। এখানে যে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছেন তিনি জানিয়েছেন যে প্রায় প্রত্যেক উপজেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। তিনি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কিছুক্ষণ আগে এর উদ্বোধন করেছে। আর এর আগে এই বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে এই উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা ভেটেরিনারি হাসপাতালে গিয়ে শেষ হয়। এখন এই আমার বাম পাশে যে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় রয়েছে এখানে এই জলাতঙ্কের সচেতনতার লক্ষ্যে এখানে আলোচনা সভা করা হচ্ছে।
হচ্ছে। এখানে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের কর্মকর্তারাও ছাড়াও সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অংশ নিয়েছেন। আর আমার পেছনে যে ভ্যাকসিনেশন করা হচ্ছে, এখন পর্যন্ত প্রায় 20টির অধিক বিড়ালকে তারা ভ্যাকসিন দিতে পেরেছেন। এখন পর্যন্ত কোনো কুকুর আসেনি। আর এখানে যারা ভ্যাকসিন দিতে এসেছেন তারা বলছেন যে এই ভ্যাকসিন যদি তারা বাহিরে থেকে কিনতে যেত তাহলে তাদের 300 টাকার মতো খরচ হতো। আর এখান থেকে তারা ফ্রিতে পাওয়ার কারণে তারা এখান থেকে ভ্যাকসিন দিতে পারছেন। তবে যারা দিতে এসেছিলেন, যারা বিভিন্ন প্রাণী বিশেষ করে এই বিড়াল এবং কুকুরের মালিক যারা রয়েছেন, তারা বলছেন যে যেহেতু ফ্রিতে ভ্যাকসিন করা হবে, এই বিষয়ে যদি জনসাধারণকে সচেতন করা যেত বা মাইকিং বা কোনো প্রচারের মাধ্যমে প্রচারের করা হতো, তাহলে এখন যে পরিমাণ ভ্যাকসিন দেওয়া হচ্ছে এই সংখ্যাটা আরো অনেক বাড়তো। আর এদিকে কয়েকজন ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন যে জলাতঙ্ক রোগ মূলত ছড়ায় হচ্ছে বিড়াল, কুকুর এবং বানর সহ বিভিন্ন প্রাণীর মাধ্যমে। তারা কামড় বা আঁচড় দিলে সেখান থেকে জলাতঙ্ক রোগ হতে পারে। আর জলাতঙ্ক রোগ হওয়ার 1 থেকে 3 মাসের মধ্যে এর লক্ষণ দেখা দেয়। আর এর লক্ষণ দেখা দেওয়ার সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে যে আক্রান্ত হয় সে মারা যেতে পারে। সেজন্য এবং প্রাণী সম্পদ কার্যালয়ের কর্মকর্তা এবং যারা বিভিন্ন পশুর মালিক রয়েছেন তারা বলছেন যে এই বিষয়ে প্রান্তিক পর্যায়ে সচেতন করতে হবে। এর জন্য যদি মাইকিং বা বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয় তাহলে এই জলাতঙ্ক রোগ থেকে প্রতিরোধ করা সম্ভব। তো যুথিকা, এই ছিল আমার কাছে টাঙ্গাইলের থেকে সবশেষ তথ্য। বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে টাঙ্গাইলে চলছে বিনামূল্যে ভ্যাকসিনেশন কর্মসূচি। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী কাউসার আহমেদ। চট্টগ্রামের সাগরিকায় একটি লোহার স্ক্র্যাপের দোকানে হাইড্রোলিক পাইপ বিস্ফোরণে 8 শ্রমিক দগ্ধ হয়েছেন। গত রাত 8টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। পাহাড়তলী থানা পুলিশ জানায় লোহার স্ক্র্যাপের দোকানটিতে জাহাজের পুরনো যন্ত্রপাতি ও লোহার সামগ্রী বিক্রি করা হয়। সেখানে হাইড্রোলিক গ্যাস ভর্তি একটি পাইপ কাটতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে কর্মরত 8 শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিস্ফোরণে আগুন না লাগলেও 3 জনের শরীরের 70% পুড়ে গেছে বলে জানায় চিকিৎসকরা। বাকি 5 জনের বিভিন্ন স্থানে দগ্ধ হলেও তারা শঙ্কামুক্ত নয় রয়েছেন বলে জানান চিকিৎসকরা। মৌসুম শেষ হতে চললেও এখনো চড়া ইলিশের দাম। সামর্থ্যবানরা কিনলেও ইলিশ অধরাই থেকে যাচ্ছে নিম্ন ও মধ্যবিত্তের কাছে। চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে বছর জুড়ে ইলিশের সংকটে লোকসানের মুখে পড়েছেন আড়তদাররা। ঐতিহ্যবাহী পাইকারি বাজার পরিণত হচ্ছে খুচরা বাজারে। সংকট চলমান থাকলে বাজারটি বিলুপ্তির শঙ্কা ব্যবসায়ী নেতাদের। তালহা জুবাইরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রূপালী ইলিশ কিনতে চাঁদপুরের বড় স্টেশন মাঝঘাটে ক্রেতার ভিড়। বেশিরভাগ ক্রেতাই আসেন ঢাকাসহ আশপাশের জেলা থেকে। কিন্তু ইলিশের ভরা মৌসুমেও আকাশ ছোঁয়া দামের কারণে হতাশ ক্রেতারা। মাছ ভালো টাটকা, কিন্তু দামটা একটু বেশি। ঢাকার তুলনায় এখানে নাগালের মধ্যে বলা যাবে না, আসলে নাগালের মধ্যে বলা যাবে না। এটা ইলিশ মাছ খেতে কষ্ট হবে। মাছের যে বাজেট, আয়ের সাথে যে ব্যয়ের তারতম্য, সেই অনুযায়ী আমি বলবো যে সাধারণ মানুষের নাগালের বাইরে। ইলিশের জন্য বিখ্যাত চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট, অথচ ইলিশ সংকটে তা হারাচ্ছে চিরচেনা ঐতিহ্য। বিগত বছরগুলোতে মাছ ভর্তি ট্রলার এলেও এখন তা নেই। অনেক আড়তদারই ব্যবসা গোটানোর পথে। পাইকারি বাজারটি পরিণত হচ্ছে খুচরা বাজারে। ব্যাংকের ঋণ, বিভিন্ন জায়গায় ঋণ টিন হয়ে আমাদের অবস্থা ভালো না। সন্ধ্যার আগে সামনে আসা যেত না, আগে বাইরে কিনা বাচ্চা হইতে করতো। এখন মাছ নাই বিদায় দুপুরে 12টার পরের দিকেই সব খালি হয়ে যায়। এখন যত দিন যাইতেছে মাছের দাম বাড়তেছে, এমনকি মাছের আমদানি কমতেছে। মৌসুমের শেষ দিকে এসে মাছের সরবরাহ কিছুটা বাড়লেও ভারতের রপ্তানির ঘোষণায় দামে কোনো প্রভাব পড়েনি। গেল বছরও মৌসুমে 1 কেজি ওজনের ইলিশ 1400 টাকায় বিক্রি হলেও চলতি বছর 2000 টাকার নিচে নামেনি মাছের দাম। প্রতি বছর মাছের সরবরাহ কমায় লোকসানের মুখে পড়েছেন বলে জানান আড়তদাররা। মাছ সরবরাহ কমতে থাকলে ঐতিহ্যবাহী এ বাজার বিলুপ্তির শঙ্কা ব্যবসায়ীদের। এই মাছ না থাকার কারণেই আসলে এই বিষয়টা, মানুষ তো একটা কাজ করে বাঁচতে হবে, সেই কারণেই আসলে অনেক বড় ব্যবসায়ী এখন ওই দিকে ঝুঁকেছে আর কি, কোনোরকম সে টিকে থাকার জন্য।
অর্ধশতাধিক আড়ত থাকলেও হাতে গোনা কয়েকটি আড়তে ইলিশের সরবরাহ নিয়মিত, আর খুচরা দোকানের সংখ্যা বেড়ে শতাধিক। তালহা জুবাইর, এখন চাঁদপুর। শেষ করছি এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। মহাষষ্ঠীতে শারদীয় দুর্গোৎসবের সূচনা, মণ্ডপের ষোড়শ উপাচারে দেবীর আরাধনা, সন্ধ্যায় দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস। রাজশাহী সহ 3 জেলা থেকে তৃতীয় দিনের মতো দূরপাল্লার বাস বন্ধ রেখেছে মালিকপক্ষ, পূজার ছুটিতে ভোগান্তিতে ঢাকাগামী যাত্রীরা। কয়েক ঘন্টা স্থগিতের পর খাগড়াছড়িতে ফের অবরোধের ডাক, 144 ধারা বহাল, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা, পুলিশ ও বিজিবি মোতায়েন। বিশেষ নিলামের প্রথম দফায় 85 কোটি টাকা আয়, চট্টগ্রাম কাস্টমসে 8 মাসে 4000 কন্টেইনার বিক্রির লক্ষ্য, ডেলিভারিতে হয়রানির অভিযোগ। এবং সমুদ্র কেন্দ্রিক অর্থনীতির আকার বাড়লেও বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে বাংলাদেশ, অপার সম্ভাবনা কাজে লাগাতে সঠিক নীতি প্রণয়নের তাগিদ। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।